जी, अस्सलाम वालेकुम। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আজকে আলহামদুলিল্লাহ আমাদের বিসিএস লাইভের বৃত্তের এমসিকিউর থার্ড পর্ব ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করব। যারা অলরেডি লাইভে চলে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আসতে পারেনি ইনশাআল্লাহ আপনারা শীঘ্রই চলে আসেন। আজকে ইনশাআল্লাহ আমরা 20টি ম্যাথ করব, 20 ম্যাথ করব, 20টি ম্যাথ করব আজকে আমরা ইনশাআল্লাহ। এমসিকিউ ম্যাথ করব, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ম্যাথগুলো আসছে। হোপফুলি আপনাদের লাইফ টাইম এই ম্যাথগুলো একদম মুখস্থ হয়ে যাবে। এরপরে কখনোই আপনাদের এই টাইপের ম্যাথগুলো আর করতে হবে না। নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে আসলে আমরা ক্লাসগুলো একটু স্লোলি করব, একটু ধীরে সুস্থে করব। যারা খুব তাড়াহুড়া করতে চান যে খুব স্পিডে পড়ান, আমার সময় কম, আমার এমবি খরচ হয়ে যাচ্ছে, আমার আমি 5 মিনিটে 10টা ম্যাথ শিখতে চাই, আপনাদের জন্য আসলে এই লাইভটি নয়। আপনারা ব্যাংক ম্যাথের লাইভটি করবেন। আমাদের কিন্তু নিয়মিত ব্যাংক ম্যাথের লাইভও হয়, সেটা আপনাদের জন্য যারা ম্যাথে খুবই ভালো তাদের জন্য এই লাইভ নয়। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে আমরা যে ম্যাথগুলো করব, অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা কিভাবে করব, প্লে হচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও আপনারা কি ভিডিও দেখতে পাচ্ছেন না? ক্লাস কি দেখা যাচ্ছে না? ক্লাস কি দেখতে কোনো প্রবলেম হচ্ছে? ভিডিও কি দেখতে কোনো প্রবলেম হচ্ছে? ভিডিও আচ্ছা ফাইন, দেখা যাচ্ছে। ওকে, বলছিল যে নীলয় বলছিল যে দেখা যাচ্ছিল না বা কি প্রবলেম, প্লে হচ্ছে না কেন। আচ্ছা ফাইন, তো ব্যাপার যেটা হলো যে আজকে আমরা 20টি ম্যাথ করব। তো এই 20টি ম্যাথ করার আসলে সিস্টেমটা আমরা একটু বলে নিই। যাদের ভালো লাগবে তারা থাকবে না, যাদের সিস্টেম ভালো লাগবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আচ্ছা, সিস্টেমটা হচ্ছে আমি একটা ম্যাথের লাইন বাই লাইন পড়ে যাব, ম্যাথটা সলভ করব। ম্যাথটা আমি হোয়াইট বোর্ডে সলভ করব। যারা একটু ম্যাথটা ভালো বুঝবেন, তাড়াতাড়ি বুঝবেন, আপনারা প্রত্যেকে করবেন কি, ম্যাথটা সলভ করে অ্যান্সারটা কমেন্টসে লিখে দিবেন। আমি কিন্তু আমার মতো সলভ করে যাব। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ, ধরেন 2 দুগুণে কত, 2 দুগুণে 4, আমি কিন্তু এটা কিন্তু বুঝাবো আপনাদেরকে, বুঝাই কিন্তু হোয়াইট বোর্ডে লিখবো। এখন যে জানেন 2 দুগুণে 4, আপনি কিন্তু শুধু করে কমেন্টসে লিখে ফেলবেন। ওকে, তাহলে হবে কি আপনার কনফিডেন্সটা বাড়বে। আর যারা একটু ম্যাথে ভালো, আপনারা প্রশ্ন করবেন যে আসলে এটা কেন হইলো স্যার, এটা কি এমনি হয় না, না আমি তো এটা অমুক জায়গায় এইভাবে দেখছি, আপনি কেন এইভাবে পড়াচ্ছেন, এটা কি এমনি হয় না। আপনারা কিন্তু ঠিক এরকম কিন্তু প্রশ্নগুলো করবেন। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এবার ক্লাসটা শুরু করতে পারি। তার মানে আমরা নেক্সট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস কিভাবে করব সেই ব্যাপারটা কিন্তু আমি প্রতি ক্লাসের শুরুতে এভাবে বলবো। আচ্ছা, আর এই 20টা ম্যাথ আপনার যদি 1 ঘন্টা সলভ হয়, ক্লাস শেষ, আমরা এই 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পরে 20টা ম্যাথ নিয়ে একটু আবার রিভিউ করব যে কোন ম্যাথটা আপনাদের আরেকবার করানো দরকার, কোন ম্যাথটা একটু ফাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ক্লাসের সিস্টেম। ওকে রাইট, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে,
ক্লাসটা হবে ইনশাল্লাহ 1.5 ঘন্টার মধ্যে। আমরা 20টা ম্যাথে বেশি করব না, 20টা ম্যাথই করব স্লোলি। আর বেশি কোয়েশ্চেন না ভাই, আপনি যদি প্রশ্ন না করেন তাহলে তো আমি বিরক্ত হব যে আসলে আপনি বুঝতে পারছেন না। প্রশ্ন করবেন আমাকে, আমি কিন্তু রেডি। আরে ভাই আমি যদি আপনি যদি প্রশ্ন করতে করতে এরকম হয় যে ক্লাস 2টা মানে 3টা ক্লাস নেওয়ার কথা, সেখানে 5টা ক্লাস নেওয়া লাগছে, আপনাকে কোনো পেমেন্ট করা লাগছে? আপনাকে তো পেমেন্ট করা লাগছে না। কোচিংয়ে কেন প্রশ্ন করতে দেয় না সেটা তো বুঝতে হবে। তাদের ফিক্সড ক্লাস থাকে, তাদের শিক্ষকদেরকে বড় অঙ্কের পেমেন্ট করতে হয়, যেটা আমাকেও করা লাগতো। আপনাদের যদি আমি কোচিংয়ে ক্লাস নিতাম, কোনো পেমেন্ট করা লাগছে, সো আমি ক্লাস দিতে বেশি নিব। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা শিখেন, এটা হচ্ছে আমার মন থেকে আমি চাই। তাহলে অনেক বকবক করলাম, আমরা অনেক কথা বললাম, চলুন তাহলে আমরা এবার মূল পর্বে ফিরে যাই। তার মানে এই কোর্সটা হচ্ছে মেধাবীদের, যারা খুব তুখার ম্যাথে তাদের জন্য না, যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই কোর্স। ওকে ফাইন। তার মানে এবার চলুন তাহলে আমরা ফিরে যাই আমাদের মূল পর্বে। বলা হচ্ছে আপনাকে যে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্র, এটার ব্যাস হচ্ছে 56 মিটার। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আগামী 1.5 ঘন্টা, আচ্ছা আমাদের এমবি কিনতে হয় টাকা দিয়ে। আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা লাইভ দেখতে এটা বলে নেই জিনিসটা, এটা আসলে আমাকে বলতে হবে। একটা লাইভ দেখতে 300 এমবি খরচ হয়, 300 এমবি খরচ হয়, এমবি। আচ্ছা আপনি যদি গ্রামীণ ফোন থেকে 2 জিবি কিনেন, 2 জিবি দাম হচ্ছে 17 টাকা। আচ্ছা এটা মেয়াদ হইল 3 দিন, আপনি কিন্তু 3টা ক্লাস করতে পারবেন মাত্র 17 টাকা দিয়ে। আপনি কিন্তু 3টা ক্লাস করতে পারবেন মাত্র 17 টাকা দিয়ে, 3টা ক্লাস। তার মানে একটা ক্লাসের দাম পড়লো 5 টাকা। আচ্ছা মাসে 24টা ক্লাস হয়, তার মানে 5 টাকা করে কিন্তু ভাই 120 টাকার বেশি আপনার কোনো মতে যাবে না। আপনি যদি 120 টাকা খরচ করেন সর্বোচ্চ, আপনি 24টা ক্লাস করতে পারবেন মাসে। ওকে আচ্ছা 500 এমবি খরচ হয়, ঠিক আছে 500 এমবি খরচ হয়, তো আপনি তো 2 জিবি দিয়ে মানে 2000 এমবি না, তো আপনি যদি 500 এমবি খরচ হয়, আপনি তো 3টা ক্লাস করতে 3 6 18, তো 600 এমবি করে হইলো তো আপনার 3টা ক্লাসের বেশি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কিন্তু আপনি 17 টাকা দিয়ে 2 জিবি কিনবেন গ্রামীণের। আমি আবারও বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকে তাড়াহুড়া করেন যে আমার এমবি খাইয়ে দিল, মানে এমবি শেষ হয়ে গেল। আপনি 17 টাকা দিয়ে 2 জিবি কিনবেন গ্রামীণ থেকে, গ্রামীণের নেটটা খুবই ভালো। আবারও বলছি 17 এমবি কিনবেন, 17 টাকা দিয়ে 2 জিবি কিনবেন, 3 দিনের মধ্যে মামলা শেষ। ভাই তোর আমার দরকার নাই, তুই জায়গা এখান থেকে কিনবেন, 3টা ক্লাস করবেন আবার কিনবেন, 3টা ক্লাস করবেন আবার কিনবেন। তার মানে কিন্তু মাসে আপনার সর্বোচ্চ 120 টাকার বেশি যাবে না, যেখানে আপনি 24টা ক্লাস করতে পারবেন। তো মাসে 24টা ক্লাস করতে পারবেন 120 টাকা দিয়ে ঘরে বসে। আর কি চান বলেন? আর কি চান এটা তো বুঝতে হবে। ওকে আর আপনারা মানে গ্রামীণের অ্যাপস থেকে কিনবেন, অ্যাপস থেকে নর্মালি কিনবেন না, গ্রামীণের অ্যাপস থেকে 17 টাকা দিয়ে 2 জিবি কিনে ফেলবেন, মামলা শেষ। ওকে 120 টাকা ভাই, 120 টাকা বুঝছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? এই হলো অবস্থা। আচ্ছা রাইট। আর যাদের ওয়াইফাই আছে তাদের তো মামলাই নাই, খালি কমাইবেন, মানে অন্যভাবে নিয়ে না, খালি মানে কোনো সিস্টেম ছাড়াই, ওটা বুঝতে পারছেন? ইচ্ছা মতো আপনি নেট দিতে পারবেন। ওকে ফাইন। আচ্ছা জিপিতে সব সময় পাওয়া যায়, জিপি অ্যাপস একটু শেয়ার করে দিই আপনাদের, অনেকে এমবি নিয়ে প্রবলেম। জিপি অ্যাপসে আমি তো মোটামুটি সবগুলো দেখছি, আসলে ভালো, জিপি নেটটা আসলেই ভালো, মানে ওরা খারাপ হইলেও ভালো আসলে। হ্যাঁ ওই যাও, তো জিপি অ্যাপস থেকে আপনারা কিনবেন, জিপি অ্যাপস থেকে 17 টাকা দিয়ে 2 জিবি কিনবেন 3 দিনের জন্য। 3 দিন শেষ 17 জিবি, 3 দিন শেষ 2 জিবি আবার লাগবে না। তো আপনি তো 3টা ক্লাস পাচ্ছেন রে ভাই, আপনি তো 3টা ক্লাস পাচ্ছেন, তো 3টা ক্লাসের দাম কি 17 টাকা পড়ে? কি মনে হয় আপনাদের?
এক ক্লাস পড়লো 5 টাকা করে, 5 টাকা শেষ। 5 টাকায় এক ক্লাস, মানে 5 টাকায় একটা আপনি লাইভ ক্লাস করতে পারবেন, 5 টাকায় এক ক্লাস। ওকে, আচ্ছা রাইট। আচ্ছা রাইট, ওকে ফাইন, তাহলে আমরা এবার শুরু করতে পারি। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে যে একটি 56 ফুট ব্যাসের একটি, আর রিকোয়েস্ট করব আপনাদের অনেক কষ্ট হবে, তারপরে একটু আল্লাহর রাস্তে একটু শেয়ার করে দিবেন ভাই বিভিন্ন গ্রুপে, কষ্ট হবে আপনাদের, তারপরে বলি। আচ্ছা আচ্ছা 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে, আচ্ছা আমি আরেকটু শেয়ার করে দিই, মানে আরেকটু শেয়ার করে দিই। যাদের লাইভ দেখতে টাকা খরচ হয়, যারা মনে করেন যে মাসে 120 টাকাও অনেক টাকা, মাসে একটু শেয়ার করে নিই, এগুলো খুব ইম্পর্টেন্ট। যাদের মনে হয় 120 টাকাও অনেক টাকা, তাহলে আপনারা আপাতত লাইভ করার দরকার নাই। আপনারা করবেন কি, আমি এটা ইউটিউবে দিব, আপনারা একটা ওয়াইফাই জোনে গিয়ে এই পুরো 1 মাসের ক্লাস ডাউনলোড করে ফেলবেন, ফ্রি, একদম মাগনা ফ্রি। তার মানে কিন্তু আপনার 1 টাকাও লাগলো না। ওকে, যে যেভাবে পছন্দ করেন কোনো সমস্যা নাই। ওকে ফাইন, মানে আমি টেকনিক্যাল শিখিয়ে দিলাম আপনাদেরকে, যেন ভালো হয় আপনাদের। আচ্ছা ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে যে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, তাহলে 56 ফুট ব্যাস একটা বৃত্তাকার ক্ষেত্র। আর আমি বলি নেই, যারা ম্যাথটা পারবেন, আমি তো পড়ছি, যারা ম্যাথটা পারবেন তারা কিন্তু করে কমেন্টস করে ফেলবেন, আমি ম্যাথ করতে থাকবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে 56 ফুট ব্যাস হয়, ব্যাস মানে ডি, ডায়ামিটার, তাহলে আর কত হবে, আর হবে 28। আচ্ছা রাইট, তাহলে বলছে যে তাহলে এই বৃত্তাকার, যে পুরো বৃত্ত, এটা যে এরিয়া, তাহলে এরিয়া কত হবে, পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। ওকে, তাহলে পাই ইন্টু 28, তাহলে কি হবে 22/7, এটা হচ্ছে পায়ের মান, 28 ইন্টু 28। ওকে, তাহলে 4 7 28। ওকে, এর কত হবে, গুণ করলে হবে হচ্ছে 2464, এটা হয় কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আপনাকে বলছে যে, আপনাকে বলা হচ্ছে যে আচ্ছা একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, এই যে এরিয়াটা আছে, আপনি একটা বর্গক্ষেত্র করবেন, বর্গক্ষেত্র, আর কারো হাতে কিন্তু শীট লাগবে না, শীটটির বাইরে ফেলে দেন, মুখে মুখে দেখেন জিনিসটা, তাহলে আসলে আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা। শীট বাইরে ফেলে দেন। আচ্ছা, তাহলে এই যে এরিয়া আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো, আপনাকে বলা হচ্ছে যে এটার এক বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, এখন দেখুন, মানে এটা কিন্তু এরিয়া, এখন ধরো যদি বর্গের এরিয়া, মানে আপনাকে এক বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বর্গের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, তার মানে বর্গের যে এরিয়া, তার মানে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান আমরা বের করবো, তাহলে আমাদের যে বর্গের ক্ষেত্রফল, সেটাও কিন্তু 2464। ওকে, এখন তাহলে এটা কি হবে, এখন খেয়াল করুন, 2464, এটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না, 2464 এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি 2464 কে আপনি করে ফেলবেন 2500, কারণ আশেপাশে আপনাকে একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে ভাই, কারণ আপনি 2464 কে পূর্ণবর্গ করতে পারবেন না, এটা আসলে হয় না। তাহলে কি হবে আমাদের অ্যান্সার হবে আলটিমেটলি 50। তার মানে 50 থেকে একটু কম, বা যদি এটা লিখিত পরীক্ষায় আসে, আবারও বলি, এই ম্যাথটা কিন্তু একটা লিখিত পরীক্ষায় আসছিল, অনেক স্টুডেন্ট পাগল হয়ে গেছে, কিরে 2464 কে কেমনে কি করব, মানে মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট করার দরকার নাই, আসে না আমাদের উপায়, প্রায় লিখে দিবেন, প্রায় 50 প্রায় লিখে দিবেন, ফাইন। তার মানে আমরা চিন্তা করে পেলাম যে ওই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 50 সেন্টিমিটার, বা যাই হোক মিটার, কোনো সমস্যা নাই, 50 ফিট। আচ্ছা রাইট, এখন যেটা প্রশ্ন,
আমাদের এক শ্রদ্ধেয় স্টুডেন্ট ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা কেন করলাম মানে আর লিখলাম। আচ্ছা দেখুন, পাই আর স্কোয়ার মানে কি? পাই আর স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর, তাই না? আমাদের স্কোয়ার স্কোয়ার মানে কি দুইটা পরপর একই জিনিস পরপর দুইবার গুণ করাকে কিন্তু স্কোয়ার বলে। সেই হিসেবে কিন্তু আমরা 22/7 লিখেছি আর 28 এবং 28 লিখেছি, যেটা কিন্তু 2464 হয়েছে। তাহলে কেন আমরা আর দুইবার লিখলাম? কারণ একই সংখ্যার পরপর দুইবার গুণকে বলা হয় স্কয়ার। ওকে, তার মানে ওই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 50 ফিট। আচ্ছা রাইট, তার মানে হোপফুলি কিন্তু আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ম্যাথটি বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি। ওকে রাইট, তার মানে আমি যদি এই ম্যাথটা একটু সামারি করি, এই ম্যাথটা সামারি হচ্ছে যে আপনাকে একটা মানে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে আপনাকে একটা বর্গের ক্ষেত্রফল তৈরি করতে বলা হয়েছে। তো আপনি কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা পেয়েছেন, এবার আপনি বৃত্তের ক্ষেত্রফল যা বর্গের ক্ষেত্রফল তা আপনাকে বের করতে হয়েছে। আমরা বের করেছি আসলে বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। ওকে, এবার আমরা এই সেম টাইপের আরেকটা ম্যাথ করব। 48 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? আচ্ছা, যদি এমসিকিউ প্রশ্ন আসে দেখবেন এটা কি ডিরেক্ট সংখ্যা দেওয়া না এখানে পাইটাই কিছু আছে, পাই কিছু আছে। ওকে ফাইন। আচ্ছা 2500 কেন লিখবো? আমি কিন্তু একবার বলেছি, আমি আবারও বলছি, 2500 লিখবো হচ্ছে 2464। এখন এটার কিন্তু অ্যাকচুয়ালি আশেপাশে কোনো পূর্ণবর্গ সংখ্যা মানে কি হতে পারে? এটা আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা এটা হতে পারে 2500। এটা আপনাকে জানতে হবে, এটা না জানলে আসলে কিছুই করার নাই। এটার 2400, কারণ আপনাকে পূর্ণবর্গ সংখ্যা কত হতে পারে? 2464 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2500। এটা আপনাকে আস্তে আস্তে করে বুঝতে হবে আর কি, যেন আপনি পারবেন না। ইনশাল্লাহ আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তার মানে 2500 অনেকটা গায়ের জোরে লিখছেন। কেন লিখছেন? গায়ের জোরে লিখছেন কেন? কারণ আপনাকে তো ভাই বাঁচতে হবে, তাই না? বাঁচার জন্য মানে জীবন বাঁচানো ফরজ। আচ্ছা এবার আমরা কিন্তু পরের ম্যাথটি করবো ইনশাআল্লাহ। আচ্ছা রাইট, পরের ম্যাথটিতে বলা হচ্ছে আপনাকে যে 48 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রে, এখানে কিন্তু বলা হচ্ছে 48 ফুট। যারা, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি কিন্তু একই টাইপের ম্যাথ 2টা 3টা 4টাও করতে পারি। যদি কেউ বিরক্ত হন কি ব্যাপারে একই টাইপের ম্যাথ 3টা করতেছে, না আপনি পারেন, ভালো কথা, আপনি অ্যান্সারটা কমেন্টস করে ফেলবেন, তাহলে তো হয়ে যাচ্ছে, আপনার তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? আর যাই পারেন না সে দেখবেন ক্লাসটি, পরবর্তীতে শিখে ফেলবেন, আপনার লস নাই। যে মেধাবী তারও লস নাই, যে পারে না তারও কিন্তু লস নাই। ওকে আচ্ছা, এবার আপনাকে বলা হচ্ছে যে 48 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তার মানে ব্যাস কত? ব্যাস হচ্ছে 48 মিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে কত? 24 মিটার। ওকে আচ্ছা, তাহলে এটার আপনাকে এখন কি বলা হয়, তাহলে কি পাই আর স্কয়ার, তাহলে কত হবে? পাই ইন্টু 24 ইন্টু 24। আচ্ছা, আমরা কিন্তু এর আগের ম্যাথটি করেছিলাম যেখানে আমাদেরকে সরাসরি সংখ্যা বের করতে বলেছে। এই ম্যাথে কিন্তু আমাদেরকে সংখ্যা বের করতে বলে নাই, মানে মোটামুটি আমাদের রুট দিয়ে করলেই হবে, মানে রুট থাকলেও চলবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যেটা কি বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলকে আমরা পেলাম, বৃত্তের ক্ষেত্রফল। ওকে, আমরা বৃত্তের ক্ষেত্রফল পেলাম। বলছে এই বৃত্তের ক্ষেত্রফলটাই হবে একটা বর্গের ক্ষেত্রফলের সমান, আর বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে এক্স স্কয়ার। তাহলে আমাকে এক বাহুর দৈর্ঘ্য, তার মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে কি হবে? এটা আমরা রুট করবো, রুট পাই ইন্টু 24 ইন্টু 24। আচ্ছা, তার মানে স্কয়ারটা রুটটা এর উপরে রুট, এর উপরে কিন্তু রুট, তাহলে কি হবে? এখানে হচ্ছে পাই রুট, এখানে কত হবে?
আপনার 24 স্কয়ার। ওকে, তারপরে a স্কয়ার a রুট গায়েব, a স্কয়ার a রুট গায়েব, কিন্তু ওরে কিন্তু গায়েব করার ওরে কিন্তু বাঁচানোর কেউ নাই, তাহলে কি হবে 24 রুট পাই, 24 রুট পাই। তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার। যদি আপনি পরীক্ষার হলে এটাও লিখে দিয়ে চলে আসেন, কোনো সমস্যা কিন্তু নেই। রাইট। আচ্ছা, কেন আপনাদেরকে বলছি যারা ম্যাথটা পারেন, আমরা বাচ্চাকালে কি করতাম, যখন ক্লাস 6-7-এ পড়তাম, টিচার অঙ্ক করতে দিত, তো যে ভালো স্টুডেন্ট সে অঙ্কটা করতো কি এর সঙ্গে দুষ্টামি করতো, এই তুই পারো দেখি তোরটা হয়েছে কিনা, হাই তুই পারস না, এই শিরে আমি তো পেরে ফেলছি, মানে একটা শান্তি পাইতাম অঙ্কটা করে, মানে একটা ফুর্তি লাগতো অঙ্কটা করে। ঠিক সেম ফুর্তি কিন্তু আপনাদেরও লাগবে, একই টাইপের ম্যাথ হোক, আপনার করো প্র্যাকটিস হয়ে যাক রে ভাই, আপনি তো ম্যাথ করছেন, লস তো নাই, তাই না? ওকে ফাইন, তাহলে অ্যান্সার হচ্ছে 24 পাই। আশা করি আপনাদের কারোই কিন্তু এই ম্যাথটি বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হয় নাই। আচ্ছা ফাইন, ক্লিয়ার ম্যাথটি? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কিন্তু ঠিক পরের ম্যাথটি করব। পরের ম্যাথটি বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধি, আমরা মানে এখন যেভাবে ক্লাস নিচ্ছি স্লোলি, ঠিক আছে না ক্লাসের সিস্টেমটা, কি বলেন? এবার আমরা পরের ম্যাথটি করব, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল আচ্ছা, দুইটা প্রশ্ন আসছে, আমরা একটু বলে নেই যে নাম্বার 1 কোয়েশ্চেন যে এক্স স্কোয়ার কেন দিলেন, এক্স স্কোয়ার কেন দিলেন? আচ্ছা, এক্স স্কোয়ার কেন দিলেন? আচ্ছা, একটা প্রশ্নের অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে নিলয়। এক্স স্কোয়ার হচ্ছে আপনার বর্গ, একটা বর্গের ক্ষেত্রফল, বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত সমান না, সেম তো, তাহলে বর্গের এরিয়া কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সেম, তাই কিন্তু আমরা এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি। ওকে, আর কেন আমরা রুট দিলাম, এই রুটটা হচ্ছে যে ইভেন যদি আপনাকে রিটেন পরীক্ষায় আসে, লিখিত পরীক্ষায় আসে, তবু কিন্তু আপনি এইভাবে লিখে দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আপনি ফিগারও দিলেও পারবেন, অথবা যদি আপনি চান আপনি রুটটা অ্যান্সারের মধ্যে রেখে দিয়ে চলে আসবেন, আপনার সময় কম, কোনো সমস্যা নাই, আপনি ফুল মার্কস কিন্তু পাবেন। এটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, আচ্ছা, এবার আমরা পরের আরেকটি ম্যাথ করব। পরের যে ম্যাথটি, আর অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন। আচ্ছা, একটা ব্যাপার হলো যে, আচ্ছা ফাইন, এবার আমরা পড়াল করি, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1836 সেন্টিমিটার। আচ্ছা, এই ম্যাথটাতে আমরা দেখব যে এক্সামিনার কেমন ফাউল, ফাউল বুঝেন, ফাউল মানে ফালতু, ফালতু মানে এক্সামিনার আপনাকে বিপদে ফেলতে চায়, এক্সামিনার খারাপ আসলে। এই ম্যাথটা কিন্তু সেই কথাই বলছে। একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি মানে কি 2 পাই আর। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বৃত্তের পরিধি আর চতুর্ভুজের কার সাথে মিল আছে? আমি আবারও বলছি, বৃত্তের পরিধির সাথে চতুর্ভুজের কোন জিনিসটার মিল আছে? বৃত্তের পরিধি এর সাথে সম্পর্কিত চতুর্ভুজের কোন জিনিসটা? বৃত্তের পরিধির সাথে চতুর্ভুজের কোন জিনিসটার সম্পর্ক বলতে পারবেন? আবারও বলছি, বৃত্তের যে পরিধি চতুর্ভুজের কোন টার্মের সঙ্গে সম্পর্কিত, এটা মানে কিসের সাথে যায়? এটা হচ্ছে একটা মেন্টাল এবিলিটি, যে বৃত্তের যে পরিধি এর সাথে চতুর্ভুজের, যে আমরা অনেকগুলো কথা বলি, অনেক এইটা সেটা নিয়ে, এই বগিযোগী নিয়ে, চতুর্ভুজের কোন ওয়ার্ডটার সাথে এখানে যায়? রাইট। তার মানে এখানে অ্যাকচুয়ালি যে বৃত্তের পরিধি মানে হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। দেখুন ভালো করে বুঝতে হবে, জানি পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে পুরো সীমানা, পুরো সীমানা,
পরিসীমা মানে হচ্ছে পুরো সীমানা। ওকে, রাইট। আচ্ছা, তাহলে আপনাকে বলা হচ্ছে যে পরিধি ও পরিসীমা, রাইট। এবার আপনাকে বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল, পরিধি 132 আর ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, কত হবে আপনার হচ্ছে 1386। আচ্ছা, 1386। আচ্ছা, রাইট। এখন আপনি এটা দেওয়া আছে, আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখুন, মানে বৃত্তের বৃহত্তম জ্যা বলছে, কেন রে ভাই, ব্যাস বলতে কি তো শরম লাগে? হ্যাঁ, বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা কি বলছে ভাই? তোরা ব্যাস বল, মানে তোরা যে আমার এই 3টা ওয়ার্ড পড়াই, তোকে লাভটা কি? লাভটা হচ্ছে আপনার টাইমগুলো নষ্ট করছে। আচ্ছা, ফাইন। তার মানে বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে কিন্তু আসলে আপনাকে ব্যাস বের করতে হবে, ব্যাস। আচ্ছা, এখন দেখুন, আপনাকে যদি ব্যাস বের করতে হবে, ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে ডি, ডি মানে হচ্ছে টুয়াইস আর। ওকে, এখন আপনি এখান থেকে টুয়াইস আর বের করা সহজ, এখান থেকে টুয়াইস আর বের করা সহজ? নিশ্চয়ই এখান থেকে টুয়াইস আরটা বের করা কিন্তু সহজ। যেখানে সহজ কি ভাই, যেখানে সহজ জিনিস আমরা কি সেখানে যাব, আমরা ঝামেলা পছন্দ করি না। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের শুধুমাত্র টুয়াইস আর এর মান কিন্তু বের করলেই হয়ে যাবে। যারা ম্যাথটি করে ফেলতে পারবেন, রিকোয়েস্ট করব আপনারা কিন্তু কমেন্টসে লিখে ফেলবেন, কমেন্টসে যে আমি ম্যাথটা পারি, আলহামদুলিল্লাহ আমি আগায় গেছি। যারা পারেন না তারা দেখবেন, কোনো সমস্যা নাই। তাহলে টুয়াইস পাই আর সমান কত, 132। আমাকে কিন্তু বৃত্তের ব্যাস বের করতে হবে। তার মানে বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা মানে বৃত্তের ব্যাস। তার মানে আমাকে টুয়াইস আর রাখতে হবে, আর 132 বাই আমরা কি পায়ের মান দিব। ওকে, তাহলে 132 বাই এখানে কত হবে, আর 7/22। ওকে, মানে পাইটা উল্টায় গেল। আমরা ডেফিনেটলি বুঝতে পেরেছি। একটু ক্লিয়ার করে দেই, আমাকে তো প্রশ্ন করতে পারেন, তো প্রশ্ন করতে পারেন, আমি সেই চান্স দিব কেন? 132 পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, রাইট। তাহলে কি হবে, 132 উল্টে যাবে না, ভাগ গুণ হবে, তাহলে 7/22 কত হবে, এখানে 6, 6 7 42। তার মানে ওই বৃত্তের যে ব্যাস, বৃত্তের ব্যাস বা টুয়াইস আর হচ্ছে 42 সেন্টিমিটার। রাইট, 42 সেন্টিমিটার। গুড। আশা করি কিন্তু আপনাদের খুব একটা বুঝতে প্রবলেম হয় নাই। ওকে, খুব একটা বুঝতে প্রবলেম হয় নাই। তার মানে আপনারা এমবি টেনশন করবেন না। 17 টাকা দিয়ে আপনারা 3টা ক্লাস করতে পারবেন। প্রতি ক্লাসের দাম মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। প্রতি ক্লাসের দাম মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আচ্ছা, রাইট। ক্ষেত্রফলের কোনো কাজ নাই। এটা হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে আসেন কিছু পোলা পাইন, এটা হলো পালতু পোলা পাইন, পালতু। আচ্ছা, এবার দেখুন আমরা পরের আরেকটি ম্যাথ করব। পরিসীমা না থাকলে ক্ষেত্রফল দিয়ে করতাম, রাইট। পরিসীমা না থাকলে, আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যদি পরিসীমা না থাকতো, মানে শুধু ক্ষেত্রফল দিয়ে করবেন তো, পাই আর স্কয়ার কত হবে, কত, 1836, 1836। ওকে, আচ্ছা, তাহলে আপনি এভাবে করতেন, আপনার এভাবে 22/7 এটাকে পাই নিতেন, পাই নিয়ে অনেক কাহিনী করা লাগতো, তাই না? মানে আপনি নর্মালি যে মেথডটা যেভাবে করে দেওয়া আছে, আপনাকে আর এর মানটা বের করা লাগতো। আর ক্ষেত্রফল থেকে বের করা যাবে, আপনাকে ফার্স্টে আর এর মান বের করতে হবে, পরে 2 দিয়ে গুণ করবেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। ডি মানে ডায়ামিটার, ডি মানে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। ওকে, ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেম। এবার কিন্তু আমরা পরের ম্যাথটি
করছি। পরের ম্যাথটিতে বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ মিটার। যারা পারবেন তারা কিন্তু ম্যাথটি করে ফেলবেন, আমি করে দিচ্ছি, আপনাদের খাতা কোনো কিছু মানে প্রশ্ন লাগবে না, শুধু আমার কাছে এক পেজ থাকলে চলবে। ইনশাল্লাহ বইটা আসুক, দেন তারপরে ইনশাল্লাহ আমরা এইভাবে সলভ করব। আনলিমিটেড ক্লাস, আনলিমিটেড ক্লাস ভাই, আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে কতটা সহজ অনলাইনে পড়াশোনা করা, কত সস্তা। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে আপনার 16 বর্গ সেন্টিমিটার, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো প্রবলেম। পরিধি দেওয়া আছে 2 পাই আর, কত 8। আচ্ছা, আপনাকে কি বের করতে হবে? আপনাকে বের করতে হবে আর এর মান কত। আচ্ছা, এখন আপনি আসলে এই মুহূর্তে কি করবেন? এখন যেহেতু আর এর মান বের করতে হবে, তার মানে যদি আপনি আরটাকে মানে ব্যাপার না, আর আপনি বৃত্তের ক্ষেত্রফলকে ভাগ করতে পারবেন পরিধি দিয়ে, বা পরিধিকে ভাগ করতে পারবেন ক্ষেত্রফল দিয়ে, কোনো সমস্যা নাই। আমাকে আর এর মান কিন্তু বের করতে পারলেই হয়ে যাচ্ছে। ফাইন, তাহলে কি হবে? আমি ক্ষেত্রফলকে ভাগ করছি পরিধি দিয়ে, আপনি ভাগ করতে পারবেন পরিধিকে ক্ষেত্রফল দিয়ে, কোনো সমস্যা নাই। কত হবে? 16 ডিভাইড বাই 8, কত হবে? 2। আমাকে উদ্দেশ্য হচ্ছে আর এর মানটা বের করা। যারা পারেন তারা কষ্ট করে ফেলেন। পাই পাই আউট, এখানে তাহলে কত হলে আর স্কয়ার মানে টুয়াইস আর। আচ্ছা, রাইট, তার মানে আর ইন্টু আর কত হবে? 2 ইন্টু আর কত হবে? 2। এ আর আউট, ওকে, তার মানে আর ডিভাইডেড বাই 2 সমান 2। তার মানে কি হবে? আর সমান হচ্ছে 4। তাহলে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টি মানে 4 মিটার, সরি, বা বর্গ, এটা হচ্ছে বর্গ মিটার, আমরা লিখে বলছি কি মিটার, সেন্টিমিটার লিখে আরেক ঝামেলা পড়ার দরকার নেই। 4 মিটার, METER, 4 মিটার, রাইট। আচ্ছা, প্রশ্নটা বুঝে নয় জান্নাতুল উষা, আমি আবারও বলছি প্রশ্নটা কি বলা হচ্ছিল। প্রশ্নটা বলা হচ্ছিল যে একটি বৃত্তের আচ্ছা, সুন্দর প্রশ্ন করলো প্রিয়া শর্মা কাশিরা, যে আসলে শুধুমাত্র আমরা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে বা পরিধি দিয়ে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো না। হ্যাঁ পারবেন। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এত, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এত, ওকে, আপনাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে বৃত্তের এরিয়া দেওয়া আছে পরিধি দেওয়া আছে, পরিধি বের করতে হবে আপনাকে, ব্যাসার্ধের মান বের করতে হবে। এখন একটা সুন্দর প্রশ্ন করেছে, আমি মানে এই প্রশ্নগুলো খুবই পছন্দ করি, এই প্রশ্নগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যে এইটা তো হয়েছে বুঝলাম, এমনি হয় না, আচ্ছা এমনি তো হয় বুঝলাম, তেমনি হয় না, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। মানে ঘাড়তারা কিছু আছে না স্টুডেন্ট, এই ঘাড়তারা স্টুডেন্টগুলো খুবই ভালো, মানে এরা কিন্তু ক্লাসে সবার উপকার করে, কিন্তু খুব উপকার করে। আচ্ছা, রাইট, আমি খুব পছন্দ করি, মানে যে যত বেশি ঘাড়তারামি করবেন সে আমার কাছে তত বেশি প্রিয়। আচ্ছা, রাইট, এবার যে প্রশ্নটা করলেন যে আমরা পাই আর স্কয়ার থেকে 16 বের করতে পারবো কিনা, মানে একটা হলো যে আচ্ছা দেখাই। এখন ধরেন আপনি এখান থেকে আর এর মানটা ভাই আপনি কিভাবে বের করবেন? আচ্ছা, ধরেন পাই, ওকে, তাহলে আপনি ধরেন আর স্কয়ার কত হবে? 16/22/7, তাহলে 7টা উল্টে গেল, কত হলো? 7, ওকে। তাহলে আপনি কি করবেন আলটিমেটলি ব্যাপারটা? আচ্ছা, রাইট, তাহলে এখন কত হবে? এখানে হবে আপনার 8, এখানে কত হবে? 11, ওকে। তাহলে এখানে দেখেন কত হবে? 7 8 56, তাই না? তাহলে যদি 56 হয় তাহলে আসলে আপনি কিভাবে কি করবেন? আমি তো নিজেই অ্যাকচুয়ালি বুঝতেছি না ব্যাপারটা। আচ্ছা, তার মানে দেখুন ঝামেলা হয়ে যাচ্ছে না জিনিসটা, ওকে। তাহলে আর স্কয়ার আপনি 22/7 দিলেন, আপনি উল্টায় দিলেন, এখানে 8, এখানে হলো 11, 56 বাই কত? 11, ওকে। তাহলে অ্যাকচুয়ালি 5 আসতেছে, 5। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আপনি ব্যাসার্ধ থেকে, মানে শুধু ক্ষেত্রফল থেকে বা
পরিধি থেকে কিন্তু আসলে হচ্ছে না জিনিসটা, তাই না? যদি আমি পারতাম আপনারাও পারতেন, আপনারা পারতেন আমি কিন্তু পারতাম, এটা কিন্তু অন্য কোনো ম্যাজিক কিন্তু নাই, তাই না? আসলে কিন্তু হচ্ছে না। ওকে, এখন আপনি ব্যাসার্ধ বা পরিধি দিয়ে ট্রাই করে দেখেন পারেন কিনা। আপনি ব্যাসার্ধ বা পরিধি দিয়ে ট্রাই করে দেখুন আসলে হচ্ছে কিনা। বা যদি আপনি প্রশ্ন করলেন আমি আপনাকে জিনিসটা দেখাইলাম। ওকে, আর তেমন কিছুই না। আচ্ছা, রাইট। তার মানে অ্যাকচুয়ালি আমি যেভাবে করাইলাম ওই ম্যাট্রি এক্স্যাক্টলি এভাবেই করবেন, তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না, কোনো প্রবলেম হবে না। ওকে, এভাবে করলে প্রবলেম হচ্ছে, মানে আমি যেখানে আপনিও কি সেখানে, আমি যা দেখি আপনিও তাই দেখেন, এখানে কিন্তু কোনো মাতবুরি করার কিছু কিন্তু নাই। আচ্ছা, রাইট। এবার কিন্তু আমরা ঠিক পরের ম্যাথটি করবো ইনশাল্লাহ। পরের ম্যাথটি, পরের কিছু ম্যাথ কিন্তু খুব মারমুখী ম্যাথ, পরের কিছু ম্যাথ কিন্তু মারমুখী ম্যাথ, আপনারা কিন্তু রেডি হন। আচ্ছা, সাবধান সাবধান সাবধান, পরের ম্যাথগুলো ডেঞ্জারাস ম্যাথ, সাবধান হয়ে যান, মোটামুটি সাবধান হয়ে যান। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের, ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে, ঠান্ডা মাথায় পরীক্ষার হলে ঠান্ডা মাথায় সবার আগে কিন্তু আপনি প্রশ্ন দেখবেন। প্রশ্নে কি বলছে, দেওয়া আছে ব্যাসার্ধ আপনি বুঝছেন ব্যাস, দেওয়া আছে ব্যাস আপনি বুঝছেন পরিধি, দেওয়া আছে পরিধি আপনি বুঝছেন ক্ষেত্রফল। মানে এমন অবস্থা হয়, আমি দেখছি, মানে স্টুডেন্টরা অনেক সময় বলে, মানে মেসেঞ্জারে কথা হয়তো অনেকের সাথে, বা মানে সে লেখছে এইভাবে, বৃত্তের ক্ষেত্রফল তাড়াহুড়া করে দেন, কি অবস্থা, বৃত্তের ক্ষেত্রফল সমান 2πr, বৃত্তের ক্ষেত্রফল সমান 2πr। মানে ওর কিন্তু মাথা ঠিক নাই। কেন? এর কারণ শুধুমাত্র পরীক্ষার হলের স্ট্রেস, চাপ, পরীক্ষার হলের চাপ। তাহলে আপনি লিখছেন বৃত্তের ক্ষেত্রফল, এখানে কি লিখছেন আর আপনি এখানে কি লিখছেন, সো এইভাবে কিন্তু ব্যাপারগুলো কিন্তু জটিল হয়ে যায়। সো আপনি ঠান্ডা মাথায় কিন্তু কাজ করবেন। পরীক্ষার হলে আপনি যদি চান যে আপনি খুব ভালো করতে চান, তাহলে আপনি নিজেকে টেনশন ফ্রি করে ফেলবেন। ওকে, আপনি নিজেকে ফ্রি করে ফেলবেন যে চাকরি করলাম না, আমি দরকার হলে বাদাম বেচবো, আমার চাকরি দরকার নাই, কিন্তু আমি তাড়াহুড়া করতে রাজি না। ঠান্ডা মাথায় এক্সাম হলে কিন্তু ব্যাপারগুলো দেখতে হবে আপনাকে ঠান্ডা মাথায়। ওকে, এবার আমরা কিন্তু পরে ম্যাথটি করব। বলা হচ্ছে আপনাকে একটি বৃত্তের 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের, তার মানে একটি বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে একটা বৃত্ত যেটার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ফাইন। এবার বলছে যে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, তার মানে কেন্দ্র এবং জ্যা, আমি যদি ছবিটা আঁকি তাহলে আরো ভালো হয় জিনিসটা। আঁকছি ভাই, মনে করেন না আমার বৃত্ত আঁকা কোনদিনই হয় না। ধরেন বলছে যে ব্যাসার্ধ কত, 13 সেন্টিমিটার, তার মানে ধরেন ব্যাসার্ধ 13, তাহলে এই ধরেন আমি ব্যাসার্ধ আঁকলাম, কত ধর ও, এখানে কত 13, এখানে কত 13। আচ্ছা, এবার আপনাকে বলছে যে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যা, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে একটি জ্যা। ওকে, একটা জ্যা, তার মানে এই কেন্দ্র এবং এর যে ডিফারেন্সটা দূরত্ব কত, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা, যারা পারেন তারা অঙ্কটা করে ফেলেন, কিন্তু বলতে হবে বৃত্তের বলতে হবে যে আচ্ছা জ্যার দৈর্ঘ্য কত, তাহলে এই যে জ্যা কত, এ বি, আর এখানে সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে। আচ্ছা, যারা পারেন তারা কিন্তু ম্যাথটা করে ফেলেন। আচ্ছা, এবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্র এবং একটা জ্যার উপর লম্ব, বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যার উপর ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র থেকে আমাদের মনে আছে, আমি কিন্তু বকবক করে যাব, যারা পারেন তারা করে ফেলেন। ওকে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি সমান দুই ভাগে ভাগ করে। ওকে,
তার মানে এটা যা হবে এটা কিন্তু কি তাই হবে। তার মানে সবার আগে কিন্তু কথা হলো যে এটা লম্ব, যেহেতু লম্ব তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ওকে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এটাকে স্কোয়ার করলে কত হবে 169। তার মানে এই বাহু এবং এই বাহু স্কোয়ার করে এদের যোগফল আপনি যে কোনো মূল্যে 169 দেখাইতেই হবে। আচ্ছা, তাহলে আমরা 5 কে করলাম হচ্ছে 25, আমাদের কি আরো 144 লাগবে। তাহলে 144টা কার স্কোয়ার, 12 এর স্কোয়ার। ওকে, 144। আচ্ছা রাইট, তার মানে আমরা পেলাম যে এসি মানে কত হচ্ছে 12, তার মানে এই এটুকু হচ্ছে 12। ওকে, তার মানে এটুকু হচ্ছে 12, এটুকু কি হবে 12, তার মানে এবি যে পুরো ডিসটেন্সটা সেটি হলো 24 মিটার, বাকি সেন্টিমিটার, যাই হোক 24 সেন্টিমিটার। রাইট, আপনারা আমার থেকে অনেক বেশি স্মার্ট। 24 সেন্টিমিটার। ওকে রাইট রাইট, তো যারা পারেন তারা কিন্তু ম্যাথে করে ফেলবেন, টেনশন নিয়ে লাভ নাই, করে ফেলবেন ম্যাথে। আচ্ছা রাইট, ওকে আচ্ছা ওকে, আমরা কি ম্যাথটি বুঝতে পেরেছি ঠিক মতো? এবার কিন্তু আমরা একই টাইপের আরেকটি ম্যাথ করব, একই টাইপের, এবার একই রকম না। ওকে রাইট, আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? ক্লিয়ার তো? কোনো ঝামেলা নাই। এবার আমাদেরকে পরের যে ম্যাথটি, সেখানে বলা হচ্ছে যে 13 সেন্টিমিটার না বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বা বৃত্তের কি দৈর্ঘ্য কত হবে? এখন কিন্তু আমাদেরকে বলছে বৃত্তের কি বললো ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমরা এখন বের করলাম জ্যায়ের দৈর্ঘ্য, এখন আমরা বের করবো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। কাহিনী কিন্তু সেম, গল্প কিন্তু একই। ওকে, সেম জিনিস। আচ্ছা হ্যাঁ, 5, 12 এবং 13। আচ্ছা রাইট, এবার আরেকটি সিনেমা, নতুন আরেকটি কাহিনী। আচ্ছা দেখুন কি বলা হচ্ছে, সেম জিনিস একই ফিগার বলা হচ্ছে আপনাকে যে, ওকে রাইট, বলা হচ্ছে আপনাকে এখন কেউ যদি উল্টা দিকে উপর দিকে টানে যে কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, যা হইলেই হইলো। বৃত্তের ব্যাস ভিন্ন, অন্য কোনো যা আমি টানছি এদিক দিয়ে, আপনি টানবেন এদিক দিয়ে, কোনো সমস্যা নাই, সেম জিনিসই তো। মানে আপনি ঘুরাই দিবেন, ওইটা আছে না যেটা বলে চিত্র রোটেট করা, ঠিক সেম, আর কিছু না। এখন আপনাকে বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে কই গেল, কোন বৃত্তের 10 সেন্টিমিটার একটি যে দেওয়া আছে 10 সেন্টিমিটার, এ বি যে দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, 10 সেন্টিমিটার, পুরো 10 সেন্টিমিটার। আচ্ছা রাইট, বলা আছে যে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে আচ্ছা কই আচ্ছা 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার বৃত্তের জ্যা। আচ্ছা তাহলে ওকে ফাইন, এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই যে লম্ব বারবার বলছে লম্ব কত, এটা হচ্ছে আপনার 5 সেন্টিমিটার। ওকে, আপনাকে বলছে ব্যাসার্ধ কত, তার মানে এখানে ও এ বা ও বির মান কিন্তু বের করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা রাইট, তার মানে এটা যেহেতু আমরা এটাকে জানলাম যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, ওই জ্যা মানে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে দুই ভাগে ভাগ করে, তার মানে এখানে কি 90 ডিগ্রি হবে। আচ্ছা ফাইন, অর্ধেক মানে অর্ধি 50-50, তাহলে কি হবে, এটা হবে 12, এটা হবে 12। আচ্ছা রাইট, তাহলে 5, 12, 13। রাইট, তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অ্যাকচুয়ালি 13 সেন্টিমিটার। ওকে, 13 সেন্টিমিটার। রাইট, এবার কিন্তু আমরা আরেকটা ওয়াকার ইউনুসের একটা বল করবো আমরা এখন ইনশাল্লাহ। ওয়াকার ইউনুস একটা বল করবো, দেখি কে খেলতে পারেন ওয়াকার ইউনুসের এই বলটা। আচ্ছা রাইট, এবারে ম্যাথটা কিন্তু একটু জটিল ম্যাথ, একটু কঠিন ম্যাথ, আশা করি সবাই পারবেন।
আচ্ছা, এবার আপনাকে বলছি দেখুন যে কোন বৃত্তের যে, আচ্ছা আমরা একই সেম ম্যাথ, আচ্ছা এটা এবার একটা প্রশ্ন করছে, আচ্ছা এবার প্রিয়া শর্মা একটা প্রশ্ন করছে যে প্রিয়া শর্মা কাশিরা, আমরা প্রশ্নটা নিচ্ছি আর রিকোয়েস্ট করবো একটু বাংলা লিখেন, আমরা তো বাঙালি তাই না, মানে বাংলাদেশি। স্যার কেন্দ্র থেকে কথাটা তো বলা নাই, কিভাবে বুঝবো কেন্দ্র পর্যন্ত লম্ব যাবে? আচ্ছা এখানে স্পষ্ট বলে দিচ্ছে আপনাকে বৃত্তের কেন্দ্র থেকে, আপনি বলছেন কেন্দ্র থেকে বলা নাই, এটি হচ্ছে আসলে সমস্যা। মানে আপনি যদি প্রশ্ন না পড়েন তাহলে কিন্তু আসলে বিপদ। এখানে বারবার আমি বলছি বৃত্তের কেন্দ্র হতে, বৃত্তের কেন্দ্র থেকে, আপনি কিন্তু জিনিসটা দেখেন নাই, আসলে জিনিসটা খেয়াল করবেন যে প্রশ্ন যদি আপনি পড়ে না বুঝেন তাহলে মানে আপনি লেখা আছে স্পষ্ট করে বৃত্তের কেন্দ্র হতে, কিন্তু আপনি ব্যাপারটা খেয়াল করেন নাই। ওকে, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা এবার আমরা একটা নতুন ম্যাথ করব। বলা হচ্ছে আপনাকে কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যার উপর লম্ব, তো কেন্দ্র ছাড়া হবে না, আর না মানে কেন্দ্র ছাড়া হবে না এটা যেমন ঠিক কথা, যে কেন্দ্র ছাড়াও যদি হয়, সাপোজ আমি এটা জানি না বা জানার দরকারও নাই, কিন্তু এখানে তো প্রশ্ন স্পষ্ট বলে দিচ্ছে আপনাকে বৃত্তের কেন্দ্র হতে, সব বাদ দেন, বৃত্তের কেন্দ্র তো আপনাকে বলে দিচ্ছেন। সো একটু কষ্ট করে প্রিয়া শর্মা কাশিরা একটু কষ্ট করে খেয়াল করবেন, হ্যাঁ মোটামুটি। আচ্ছা আমি জানি না কেন্দ্র ছাড়া লম্ব হয় না, দরকার নাই, বা এর অলরেডি অবস্থা আছে, ফাইন। আচ্ছা এবার দেখুন যে কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আচ্ছা দেখুন এবার একটা মজার ম্যাথ, দেখুন মজার ম্যাথ, এই ম্যাথ একটা জটিল ম্যাথ। ওকে আচ্ছা কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আচ্ছা তো বারবার বলছে কেন্দ্র হতে জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য। ওকে লম্বের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা এটা জ্যার অর্ধেক হতে 2 সেন্টিমিটার কম, মানে অর্ধেক, তার মানে এইটা এই যে লম্বটা এটা হচ্ছে এই জ্যার অর্ধেক থেকে 2 সেন্টিমিটার কম, তার মানে এ যদি কম হয় তাহলে এ নিশ্চয়ই বেশি। আচ্ছা আবারও বলছি বৃত্তের জ্যা, এই যে লম্ব কেন্দ্র থেকে বৃত্তের জ্যার উপর অঙ্কিত লম্ব, এটা হচ্ছে বৃত্তের জ্যার অর্ধেক থেকে 2 সেন্টিমিটার কম। এটা যদি কম হয় মানে এর থেকে এ কম, তার মানে এ কিন্তু বেশি, তাই না, এ কিন্তু বেশি, তার মানে এদের ডিফারেন্স কত হচ্ছে 2 সেন্টিমিটার, 2। এখন দেখুন ব্যাপারটা কি বলছে আপনাকে, বড় হচ্ছে আপনি দেখুন যে তার মানে এ যদি x হয়, এ কত x + 2। ওকে আচ্ছা হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, বৃত্তের দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, 10। আচ্ছা দেওয়া আছে, এবার আপনাকে বলছে যে জ্যার দৈর্ঘ্য কত, তার মানে যে পুরো জ্যাটা, পুরো জ্যা, এই পুরো জ্যাটার দৈর্ঘ্য কত। আচ্ছা ফাইন, আচ্ছা ছেদক বা স্পর্শক, ছেদক বা আচ্ছা আমরা ওই আলাপ পরে করি, এটা ঝামেলা করে আমরা যেটা আছে সেটা দিয়ে আলাপ করি, প্রশ্ন আসলে আমরা ফেস করতে পারবো। আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য হলো আলটিমেটলি যে যারা পারেন তারা করে ফেলেন, যারা পারেন তারা করে ফেলেন ম্যাথটা। আচ্ছা আমি আবারও বলছি, বলা হচ্ছে আপনাকে দেখুন, বলা হচ্ছে যে কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত যে লম্ব, এই যে লম্বটা, ওকে ধরেন আমি ধরেন কেন্দ্র হচ্ছে ও, ও সাপোজ ও, এখন ধরুন সি, ও সি লম্ব, ও সি কি লম্ব, বলছে এই লম্বটা হচ্ছে ধরেন এবি হচ্ছে জ্যা। ওকে তাই বলছে এবি এর অর্ধেকের থেকে আরো 2 সেন্টিমিটার কম, মানে অর্ধেকও না, এই যে এবি যে জ্যা, এবি যে জ্যাটা আছে এই জ্যায়ের অর্ধেক থেকে, অর্ধেকও না, অর্ধেক থেকেও আরো 2 সেন্টিমিটার কম, তাহলে ও তো কম ও তো বেশি,
তাহলে এদের পার্থক্য হচ্ছে 2, কে বেশি, যে বেশি তার সঙ্গে 2 যুক্ত করে দিবেন আপনি। আবারও বলছি, যে বেশি আপনি তার সঙ্গে যুক্ত করে দিবেন। আচ্ছা ফাইন, এখন ব্যাপারটা দেখুন, আপনি এই জিনিসটা খুব সিম্পল একটা ব্যাপার। এখন যদি ধরেন এই ম্যাথটা লিখিত পরীক্ষায় আসছে, তখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব, চলুন তাহলে সেই ব্যাপারটা আমরা দেখে নিই। ওকে, আচ্ছা, তার মানে এখানে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান কত, 10 স্কোয়ার। এটা হচ্ছে লিখিত ম্যাথ। লম্ব 2 মাইনাস 2 হবে না, আপনি দেন লম্ব x মাইনাস 2, কেউ আপনার নামে মামলা করবে না। কিন্তু আমি বিয়োগটা পছন্দ করি না, আমি যোগটা পছন্দ করি। আচ্ছা রাইট, এখান থেকে আমি যদি x এর মানটা পাই, তবে কিন্তু আমি এখান থেকে ইজিলি পুরো যে মানে আমাদের বের করতে হবে ab এর মান। ওকে, তাহলে উদ্দেশ্য হলো আমরা x এর মান বের করব। এখন দেখুন কি হয় অবস্থান, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 কত হবে 100। ওকে, তাহলে টুয়াইস x স্কয়ার প্লাস 4x কত হবে 100 মাইনাস 4 কত হবে 96। আচ্ছা ফাইন, টুয়াইস x স্কয়ার প্লাস 4x, এই 96 বাম পাশে চলে আসলো, কত হবে 0। এবার আমরা উপরে চলে যাচ্ছি, 2 দিয়ে ভাগ করে দেই, x স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস কত 48 সমান কত 0। আচ্ছা ফাইন, x স্কয়ার প্লাস 8x মাইনাস 6x মাইনাস 48 সমান 0। ওকে, আচ্ছা রাইট, এখন তাহলে কি হবে, x স্কয়ার, আমরা x কমন নেই, x প্লাস 8 মাইনাস 6x প্লাস 8 কত হবে 0। তার মানে x প্লাস 8 এবং কত x মাইনাস 6 কত হবে 0। তার মানে যদি দেখেন x সমান কত 6, অবশ্যই আমরা x প্লাস 8 হবে না। তার মানে যদি x 6 হয়, তার মানে লম্ব হবে 6। ওকে, তার মানে এই জ্যার অর্ধেক হচ্ছে 8, এখানে হচ্ছে 8, তার মানে পুরো জ্যা হচ্ছে 8 8 16। এবার যে আমরা ম্যাথটি করব, এই ম্যাথটি আরো দুরন্ত। এবার ম্যাথটি হবে শোয়েব আক্তারের ফুল লেন্থ ডেলিভারি। ওকে, এবার দেখুন আলটিমেটলি কি বলা হচ্ছে, আর আপনাদের রিকোয়েস্ট করবো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে, একটু কষ্ট হবে আপনি জানি, গ্রুপে অ্যাড করে দেন ভাই। আপনাদের ফ্রেন্ডদেরই লাভ হবে, আমার লাভ নয় নাই হইল। ওকে, এবার আপনাদের বলা হচ্ছে দেখুন যে এই ম্যাথটি কিন্তু আরো দুরন্ত ম্যাথ। এই ম্যাথটি করার আগে আমরা একটু একটা ব্যাপার বেসিক জেনে নিই। যদিও এই বেসিকটা চতুর্ভুজের ক্লাসে কিন্তু আমরা আলাপ করেছিলাম, জানি না আপনাদের সবার মনে আছে কিনা, তারপরে কিন্তু আমরা আরেকটু আলাপ করে নিই। আচ্ছা, তার মানে এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, এই ম্যাথটা কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে হ্যাঁ 6 প্লাস 2 হলো, লম্ব হচ্ছে 6, আর হচ্ছে আপনার জ্যার অর্ধেক হচ্ছে 6 প্লাস 2 8, তাহলে 8 8 16। তার মানে জ্যা হচ্ছে আলটিমেটলি 16 মিটার বা যাই হোক বা সেন্টিমিটার, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সেন্টিমিটার। বৃত্তের মানে চতুর্ভুজের একটা ব্যাপার বেসিক ছিল। চলুন তাহলে আমরা একটু চতুর্ভুজ থেকে ফিরে আসি। আমরা এখন যে ম্যাথটি করব, এই ম্যাথের কিছু বেসিক ব্যাপার কিন্তু আমরা বুঝি করব। আচ্ছা দেখুন, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত, আচ্ছা এটা আমরা পরে আসছি। ব্যাপার যেটা হলো আলটিমেটলি দেখুন যে
ধরেন এটা রম্বস, ওকে, এটা রম্বস, এটা রম্বস। আচ্ছা, রম্বস কি চারটা বাহু সমান, এ বি সি এবং ডি। রম্বসের চারটা বাহু কিন্তু সমান, রম্বসের চারটা বাহু কিন্তু সমান, ওকে। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তাহলে রম্বসের যে এরিয়া, রম্বসের এরিয়াটা কি হবে, হাফ ইন্টু, ধরেন এটা কর্ণ, রাইট, কর্ণ, ওকে, কর্ণ, 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 আচ্ছা রাইট। তার মানে রম্বসের যে ক্ষেত্রফলটা সেটা কত হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 ইন্টু কি d2। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আমরা রম্বসের এই যে ক্ষেত্রফলটা, রম্বসের এই যে ক্ষেত্রফলটা ভালো করে বুঝি, রম্বসের এই ক্ষেত্রফলটা আমরা কিন্তু বর্গের ক্ষেত্রফল ইউজ করতে পারি, বর্গের, আমরা কিন্তু বর্গের ক্ষেত্রফল ইউজ করতে পারি। আমি আবারও বলছি, আমরা রম্বসের যে ক্ষেত্রফলটা, রম্বসের এই ক্ষেত্রফলটা কিন্তু আমরা বর্গের ক্ষেত্রফল ইউজ করতে পারি। কিভাবে, ধরেন আপনি এই যে বর্গ আপনি আঁকছেন, বর্গটা, তো এই যে আপনি বর্গ, আপনি যদি এটাকে একটু সোজা করে ফেলেন, মানে আপনি যদি এই লাইনটাকে সোজা করে ফেলেন, এটাকে সোজা করে ফেলেন, তাহলে কি হচ্ছে, এটা বর্গ হয়ে যাচ্ছে। আচ্ছা, বর্গ হলে লাভটা কি, একটা বর্গের কর্ণগুলো কিন্তু সমান। আবারও বলছি, বর্গের কিন্তু প্রত্যেকটা কর্ণ সমান। আচ্ছা, বর্গের হচ্ছে কর্ণগুলো সমান। আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে বললাম যে একটা, ধরেন আমি বললাম যে এ একটা বর্গ, খুব ভালো করে বুঝি আমরা জিনিসটা। আচ্ছা, আপনাকে বলা হলো যে সাপোজ এ একটা বর্গ দেওয়া আছে, এটাকে বর্গ, ভালো করে বুঝেন, এটা বর্গ দেওয়া আছে, বর্গ। তো বর্গ দেওয়া আছে, ধরেন বর্গের বলা আছে আপনাকে, বর্গের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, ধরেন 10। আচ্ছা, আর কিছুই আপনাকে দেওয়া নাই, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার আপনাকে বলা হচ্ছে যে এটা ক্ষেত্রফল বের করতে, ক্ষেত্রফল, ওকে, আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে, আর কিছু দেওয়া নাই। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল বের করতে হলে কিন্তু আপনাকে বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য লাগে, কিন্তু আমি এক বাহুর দৈর্ঘ্যের দিকে যাব না, আমি এক বাহুর কি দিকে যাব না। আচ্ছা ফাইন, আমরা কি জানি, আমরা জানি যে বর্গের কিন্তু কর্ণগুলো সমান, তবে এটা যদি 10 হয়, এটা কি 10। আচ্ছা রাইট, তার মানে কিন্তু আমি এবার এই যে বর্গটাকে একটা রম্বস মনে করতে পারি, ওকে। তাহলে কি হবে, আলটিমেটলি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, তাহলে কি হবে 10 ইন্টু 10, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। রম্বসের কর্ণ দুটা ভিন্ন ভিন্ন, কিন্তু আপনার বর্গের কিন্তু কর্ণগুলো সমান, তাহলে কি হবে 50, ওকে। এই হলো আলটিমেটলি বর্গের ক্ষেত্রফল। তার মানে এই যে আমরা এতক্ষণ বকবক করলাম, এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে, ওকে। আমরা কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, ইয়েস অর নো বলেন। আমরা কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি? এবার যে ম্যাথটি আপনাদেরকে বলা হচ্ছে, সেই ম্যাথটি বলা হচ্ছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা রাইট, এবার আমরা বলছি যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। আচ্ছা, বৃত্তের মধ্যে আপনি বর্গক্ষেত্র আঁকবেন, ওকে। একটা খেয়াল করে দেখেন, বৃত্তের মধ্যে আপনি নর্মালি কিন্তু সাধারণত, আমি আবারও বলছি, সাধারণত বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আঁকা যায় না নর্মালি। কিন্তু আপনি যে আঁকছেন এখান থেকে কি হবে, আপনি যে আঁকছেন,
ধরেন আঁকছেন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা হলো সমবৃত্ত। অন্তর্লিখিত এবং সমবৃত্তের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে। আচ্ছা, তার মানে আচ্ছা ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আপনি নর্মালি যেটা করতে হয়, যেটা এ একটা বর্গ, রাইট, এ একটা বর্গ। আচ্ছা, এই বর্গের 4টা বিন্দু দিয়ে কিন্তু আপনি একটা মানে একটা বৃত্ত আঁকতে পারবেন। ব্যাপারটা হচ্ছে ঠিক এইটা। তারপরে আগে আপনাকে বর্গ আঁকতে হবে, তারপরে কিন্তু আপনি বৃত্ত আঁকতে পারেন নর্মালি। এটার নাম হলো সমবৃত্ত। সমবৃত্ত, ওকে। মানে আপনি বর্গ আঁকছেন, তারপরে কিন্তু আপনি বৃত্তটা এঁকে দিয়েছেন, এইটা। তো আপনি নর্মালি কিন্তু এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র আপনি বলতে পারেন। হ্যাঁ, বৃত্তের মধ্যে বর্গ আছে, কিন্তু এর আগে একটা কাহিনী আছে। আগে কিন্তু আপনি বৃত্ত আঁকেন নাই, আগে আপনি বর্গ আঁকছেন, তারপরে কিন্তু আপনি বৃত্ত আঁকছেন। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে যাই হোক, যেহেতু সমবৃত্ত, তারপরে কিন্তু আপনি এটাকে অন্তর্লিখিত মানে অন্তর্লিখিত বর্গ বলতে পারেন, ওকে। আচ্ছা, এবার আপনাকে বলা হচ্ছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই একটা বর্গ, মানে এটা কি বর্গ, তাহলে এটা হচ্ছে কি 7 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি ব্যাসার্ধ? যদি ব্যাসার্ধ হয় 7 সেন্টিমিটার, তাহলে নিশ্চয়ই ব্যাস কত? এখানে 7, এখানে 7, তাহলে কত হবে? 14। আচ্ছা, তাহলে এখানে যে 14 হয়, এটাও কি 14 না? আমরা একটু আগে জানলাম, কারণ বৃত্তের কিন্তু আলটিমেটলি আপনার এই বর্গের কিন্তু কর্ণগুলো সমান। তাহলে কি হবে? রম্বসের মতো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 14 ইন্টু 14, ওকে। কত হবে? 7 দোকানে 14 আর 7 14 98। তার মানে বর্গের যে এরিয়া সেটা হচ্ছে 98 স্কয়ার সেন্টিমিটার। 98 স্কয়ার সেন্টিমিটার, ওকে। আচ্ছা, 98। তার মানে কি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি ক্লিয়ারলি? আচ্ছা, রাইট, 98। It's a very simple maths, very very simple maths it is, ওকে। আচ্ছা, রাইট, আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি ক্লিয়ারলি? যে সেম কথা আমি আবারও বলি, বর্গের কিন্তু কর্ণগুলো সমান। কেন বর্গের কর্ণগুলো সমান? কর্ণগুলো সমান হওয়ার জন্য কি করতে হবে? কর্ণগুলো সমান হওয়ার জন্য দুটো কাজ করতে হবে। নাম্বার হলো যে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, ভালো করে বুঝি জিনিসটা, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে প্রত্যেকটা বাহু কিন্তু সমান হতে হবে, সমান। কর্ণগুলো সমান হওয়ার জন্য কি লাগবে? আমি বলছিলাম যে কর্ণগুলো সমান হওয়ার জন্য কি লাগবে? লাগবে যে যেমন আয়তক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কর্ণ সমান না, যদিও কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমান। তা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু তো সমান না। যেহেতু কোণ এবং মানে কোণগুলো 90 ডিগ্রি, ঠিক আছে, বাহুগুলো সমান না, তার মানে কিন্তু আয়তক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানে উভয় কর্ণ সমান না। আচ্ছা, ফাইন। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই ছিল কাহিনী। তাহলে 7, আপনি একটা বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকছেন, এটার ব্যাসার্ধ কি? বর্গ, কিন্তু বর্গ, মাইন্ড ইট, ভালো করে বুঝেন, বর্গ। তাহলে বর্গের 7 হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে 7 যদি ব্যাসার্ধ হয়, তাহলে 14 কি? ব্যাস হবে। আর আমরা জানি কি যে বর্গের কিন্তু দুইটা ব্যাস, মানে বৃত্তের যে ব্যাস, এই ব্যাসটাই কি বর্গের কর্ণ না? বৃত্তের যে ব্যাসটা সেটাই কি বর্গের কর্ণ। তাহলে বর্গের একটা কর্ণ আমরা কি পেলাম? 14। তাহলে অপর কর্ণটা কি? 14ই হবে, তাই না? আচ্ছা, তার মানে 14, তার মানে আমি কি দুইটা কর্ণ পেয়ে গেলাম 14। এখন ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলে, মানে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। যেহেতু কর্ণদ্বয় সমান, সেই হিসেবে কি আমরা 98 পেয়ে গেলাম, ওকে।
হ্যাঁ, রম্বস এবং বর্গের সূত্র মানে ক্ষেত্রফলের সূত্রটা একই হবে। ওকে, যদি শুধুমাত্র আপনার বর্গের একটা কর্ণ আপনাকে দেওয়া থাকে, যদি বর্গের একটা মাত্র কর্ণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি বর্গের এরিয়া বের করতে পারবেন, কোনো ঝামেলা নাই। মানে কনসেপ্ট, আপনি কি কনসেপ্টটা ক্লিয়ার করা হলো, আর কিছু কিন্তু না, কনসেপ্টটা ক্লিয়ার করা হলো। আচ্ছা, রাইট। ওকে, রাইট। এবার কিন্তু আমরা আরেকটি ম্যাথ করব ইনশাআল্লাহ। ওকে, তার মানে আমরা কি বুঝতে পেরেছি যে আমরা কিভাবে বর্গ এবং রম্বসকে এক করে ফেললাম। তাহলে আমরা কি আমরা বলতে পারি যে বর্গ এবং রম্বস কিন্তু একই জিনিস। ওকে, মানে আমরা রম্বসের ক্ষেত্রফল যা, বর্গের কিন্তু ক্ষেত্রফল তা। হ্যাপি বলছেন, আমি তো তাই বললাম। আমরা বর্গের কর্ণ, আপনি যে কর্ণদের গুণফলের অর্ধেক পেয়েছেন, ওকে। আর না, বৃত্তের মধ্যে আবার আপনি আঁকতে পারবেন না। কি বলা আছে যে বৃত্তে আয়তক্ষেত্র, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, খেয়াল আছে আপনাদের? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। তার মানে আপনি বৃত্তের মধ্যে আপনি রম্বস আঁকতে পারবেন না, বৃত্তের মধ্যে আপনি সামান্তরিক আঁকতে পারবেন না। সামান্তরিক, যেটা জেনুইন সামান্তরিক, বৃত্তের মধ্যে আঁকতে হলে আপনাকে আঁকতে হবে আয়তক্ষেত্র। এখন বর্গ একটা আয়তক্ষেত্র, বর্গ কিন্তু একটা আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, এজন্য আমাকে লিখতে পেরেছি। আচ্ছা, এবার কিন্তু আমরা পরে ম্যাথটি করব। ওকে, তার মানে আমরা হোপফুলি ক্লিয়ার যে আমরা বর্গ এবং রম্বস কিন্তু একই বানিয়ে ফেলছি, এটা কিন্তু সেম। ওকে, এবার কিন্তু আমরা পরের ম্যাথটি করব। পরের ম্যাথটিতে বলা হচ্ছে আপনাকে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অবস্থিত একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ভাই, ওরা যেভাবে বাংলা লিখছে এটা আসলে কিন্তু কঠিন, ইংলিশটা অনেক সহজ ছিল, মানে ইংলিশ থেকে ওরা বাংলা করছে। আচ্ছা, বলা হচ্ছে আপনাকে এই জিনিসটা। ওকে, আচ্ছা, বলা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, তাহলে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। আচ্ছা, ফাইন। আচ্ছা, একটি বর্গক্ষেত্রে 4টি বাহু। আচ্ছা, ওকে, ফাইন। এখন ধরুন কি বলা হচ্ছে আপনাকে, একটা মানে দেওয়া আছে ব্যাসার্ধ আছে 2, তাহলে ব্যাস কি, ব্যাস হলো 4। আচ্ছা, রাইট। আচ্ছা, তাহলে এই একটা আমরা আঁকলাম। ওকে, ধরুন আমরা একটা বর্গ আঁকলাম, তাহলে যদি কর্ণ হয় 4, ওকে 4, তাহলে এটা কি হবে 4, তাই না? 4। আপনাকে বলছে যে এই যে বৃত্ত এবং এই যে বর্গ, এই দুইটা দিয়ে আবদ্ধ, তারপরে কিন্তু আমাদেরকে এই অংশটুকুর এরিয়া বের করতে বলছে, এই অংশটুকু। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ 2, তার মানে কি ব্যাস কি 4। বলছে যে একটি বর্গক্ষেত্রের 4টি বাহু, তার মানে বর্গক্ষেত্র আপনি আঁকছেন, বলছে বৃত্ত এবং বর্গক্ষেত্রের, মানে বৃত্তকে পাইছে, বর্গক্ষেত্রকে পাইছে, এদের চিপার মধ্যে পড়ে গেছে কারা, এই যে ভদ্রলোক। আচ্ছা, তার মানে আপনি যদি পুরোটা বৃত্ত থেকে, বৃত্তের যে এরিয়া, এই এরিয়া থেকে যদি আপনি বর্গের এরিয়া বাদ দেন, তবে কিন্তু আপনি এইটুকুকে পেয়ে যাবেন। তাহলে কে বড়? অবশ্যই কার মধ্যে কে আছে? বৃত্তের মধ্যে কিন্তু বর্গ আছে, বর্গের মধ্যে কিন্তু বৃত্ত নাই। তার মানে পাই আর স্কয়ার কত হবে? 4 পাই।
ওকে, আচ্ছা রাইট। আর আমরা বৃত্তের যে এরিয়া সেটা কিভাবে পাবো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা বৃত্তের যে ক্ষেত্রফল এখান থেকে আমরা বর্গের ক্ষেত্রফল বিয়োগ দিব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আপনার কত? 4 পাই। আর বর্গের যে এরিয়া সেটা হচ্ছে 8। তার মানে এই পুরো বৃত্ত থেকে আমি যদি এই যে আপনার বর্গটা বাদ দিই তাহলে এইটুকু পাবে, এবং এটা হচ্ছে কি 4 পাই মাইনাস 8। 4 পাই মাইনাস 8। ওকে ফাইন, তাহলে আজকে আমরা এই 10টা ম্যাথই রাখি। ওকে, আমরা আরো 20-30টা ম্যাথ করব, স্লোলি আগায় যাই, কোনো সমস্যা নাই, তাড়াহুড়া করে কোনো লাভ আছে? লাভ নাই। আচ্ছা, আপনাকে বলছে আবার সামারাইজ করার জন্য। ওকে, আমি প্রশ্নটা আবার পড়ি। আচ্ছা, বলা হচ্ছে আপনি যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রে 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখন ব্যাপার যেটা হলো, আপনাকে মূল কাহিনী হলো যে বৃত্ত এবং বর্গক্ষেত্রের চিপার মধ্যে যে এরিয়াটা আছে, ওকে, এই এরিয়াটুকু আপনাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। হ্যাঁ, অ্যান্সার এটাই, 4 পাই মাইনাস 8, এটাই অ্যান্সার। তাহলে আপনাকে আগে চিন্তা করতে হবে যে বৃত্তের মধ্যে বর্গ আছে না বর্গের মধ্যে বৃত্ত আছে। তাহলে যে বড় বৃত্ত, এখান থেকে কি আমি বর্গটাকে, বৃত্তের যে এরিয়া এখান থেকে আমি বর্গের যে এরিয়াকে বাদ দিব। আমি যদি বৃত্তের এরিয়া থেকে বর্গের এরিয়াটা বাদ দেই, ওকে, তবে কি আমরা মোটামুটি কিন্তু এইটুকু কি পেয়ে যাব। তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কত? পাই আর স্কয়ার। তাহলে পাই তো পায়ের জায়গায় আছে, আর মানে কত? 2। আর বলা আছে এখানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? বৃত্তের এরিয়া 4 পাই, আর বর্গের যে ক্ষেত্রফল, বর্গের যেহেতু বৃত্তের যে ব্যাস, ওকে, এই বৃত্তের বলে, হ্যাঁ, বৃত্তের যে ব্যাস, এই বৃত্তের ব্যাসটাই কি বর্গের কর্ণ, তাই না? ও তো কি এটা কি আসছে, তারপরে বৃত্তের যে ব্যাস এটা কি বর্গের কর্ণ। তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস কত? 4। তাহলে একটা কর্ণ যদি 4 হয় নিশ্চয়ই অপর কর্ণটাও কি 4ই হবে। তার মানে বৃত্তের যে এরিয়া, এই বর্গের যে এরিয়া সেটা কি হবে? কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। কত হবে? 8। তাহলে আমি বৃত্তের যে এরিয়া সেখান থেকে কি আমি বর্গের এরিয়া বাদ দিব, তবে কিন্তু আমি এই জিনিসটা কি পেয়ে যাব। হোপফুলি কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। বৃত্তের ভিতরে আর বৃত্তের বাইরে কোনো ব্যাপার না, বর্গের মধ্যে অবশ্যই সমকোণ উৎপন্ন করবে। বর্গ তো আপনাকে বলছে, বর্গ মানে কি? বর্গ মানে হলো 4টা কোণ 90 ডিগ্রি করে এবং 4টা বাহু সমান, আদারওয়াইজ সে বর্গ হবে না। আপনি বৃত্তের মধ্যে দেন আর ছাদের উপরে দেন আর আপনি পানির মধ্যে দেন, বৃত্ত বলেন তাহলে আপনাকে বৃত্তই আঁকতে হবে। অন্য বর্গ বললে আপনাকে এই কাজটা মানে থাকতে হবে জিনিসটা, যেটা কোয়ালিটি। আচ্ছা রাইট, ভাই বৃত্তের মধ্যে রম্বস আমি আঁকছি, আমি তো বৃত্তের মধ্যে বর্গ আঁকছি, বর্গ। এর আগের যে ম্যাথটা আমরা বুঝাই দিলাম আপনাকে যে আমরা ধরেন এখানে বৃত্ত নাই, ধরেন এখানে বৃত্ত নাই, ধরেন বৃত্ত নাই, ধরেন এখানে বৃত্ত নাই। ধরেন আপনি যদি পানির মধ্যে ডুব দেন, আপনি কি মাছ হয়ে যাবেন? যে আমি মাছ থেকে পানির মধ্যে, আমি পানির মধ্যে ডুব দিছি তাহলে আমি মাছ হয়ে গেছি? আপনি তো মানুষ থাকবেন, তাই না? এন্ড ব্যাপার যেটা হলো যে যেহেতু আপনাকে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, মানে আপনাকে এরিয়া বের করার জন্য, যেহেতু ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আপনাকে বর্গের এরিয়া বের করতে হলে এক বাহু লাগবে, আমরা ওদিকে যাব না। ওকে, তার মানে ব্যাপার যেটা হলো আমরা
আমরা বর্গের কর্ণ দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি। যেহেতু বর্গ এর কর্ণগুলো সমান, কিন্তু রম্বসে কিন্তু কর্ণগুলো সমান না। কিন্তু রম্বস এবং বর্গ কিন্তু অনেকটা কিন্তু সেম, 4 বাহু সমান। তো আমি বৃত্তের মধ্যে বর্গ আঁকছি, তো কি হয়েছে? সমস্যা তো নাই। আমি তো রম্বস আঁকি নাই, আমি রম্বসের মতো করে হেল্প দিছি মাত্র। কিন্তু আমি কি রম্বস আঁকছি? আর আপনি বৃত্তের মধ্যে রম্বস আঁকতেও পারবেন না, কারণ রম্বস একটা সামান্তরিক। আপনাকে আঁকতে হবে আয়তক্ষেত্র। ওকে উষা, হোপফুলি আপনি বুঝতে পেরেছেন, তাই না? ব্যাপারটা ক্লিয়ার তো? ক্লিয়ার? ওকে, আচ্ছা। তার মানে কিন্তু এই ম্যাথগুলো আপনারা মুখে করতে পারবেন। তো মুখে করার জন্য আপনার কনসেপ্ট খুবই ক্লিয়ার থাকা চাই। কিন্তু আপনি কনসেপ্টও ক্লিয়ার করবেন না, আপনি মুখে অঙ্ক করবেন, ভাই পরীক্ষায় আসলে ভালো করতে পারবেন না। সো মুখে অঙ্ক করতে হলে আপনাকে কনসেপ্টটা কিন্তু দুপাশে, হ্যাঁ, আরে বর্গের সব পাশ সমান, তো বর্গের তো সব পাশ সমান, বর্গের তো সব পাশই সমান। ওকে, তার মানে মূল কথা হলো, যদি আমাদের যদি বর্গের কর্ণ দেওয়া থাকে, তাহলে কিন্তু যদি বর্গের একটা মাত্র কর্ণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি এরিয়া বের করে ফেলতে পারবেন। ইজিলি আপনার কনসেপ্টটা বুঝতে হবে যে বর্গ কিন্তু রম্বসের মতোই দেখতে। রম্বস, আমরা যদি রম্বসটা কি তেরা, আমরা যদি এটি সোজা করে ফেলি, তবে কি এটা বর্গ হয়ে যাবে না? তাই না? সেম জিনিস তো। যেহেতু আপনার কর্ণদ্বয় সমান, আমি আবারও ভালো করে বুঝেন, যদি কখনো পরীক্ষায় আসে যে একটা সামান্তরিক, একটা চতুর্ভুজের কর্ণদ্বয় সমান হওয়ার জন্য কি কি লাগবে, ক্যালকুলেশনের প্রথম লাইন সমান কিনা, আমি কথা বুঝি নাই নিলয়, বুঝি নাই। যদি কখনো বলে যে কোনো চতুর্ভুজের দুইটা কর্ণ সমান হওয়ার শর্ত কি? শর্ত দুইটা, 4টা বাহু সমান হতে হবে এবং 4টা কোণ কি 90 ডিগ্রি করে হতে হবে, আর মামলা শেষ। আর নিলয়ের প্রশ্ন আমি বুঝি নাই যে ক্যালকুলেশনের প্রথম লাইন সমান কিনা মানে কি, বুঝি নাই। নিলয়, আপনার কথা বুঝি নাই, ক্যালকুলেশনের প্রথম লাইন সমান কিনা বুঝতে পারি নাই। এনিওয়ে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা ব্যাংকের মেধাবী স্টুডেন্ট মনে করেন, আপনাদেরকে যারা ব্যাংকে এক্সাম দিবেন, ব্যাংকে আমরা কিন্তু মোটামুটি এই বই থেকে অলরেডি 24টা লাইভ নিয়েছি, অলরেডি 24 লাইভ নিয়েছি। সামনে আমরা মোটামুটি ঈদের পর থেকে আমরা আবারও ওই ব্যাংক ম্যাথ শুরু করবো। আপাতত আমরা একটু বেসিক ম্যাথ নিয়েই নাড়াচাড়া করছি। সো ব্যাপার যেটা হলো, বাজারের একমাত্র বই যার সাথে মাসে 12টা দিন আপনি লাইভ পাবেন। সো হাতের কাছে রাখার মতো একটা বই। ওকে, টপ 1000 ব্যাংক ম্যাথ। প্রশ্ন আমি তো বুঝতে পারি নাই যে ক্যালকুলেশনের প্রথম লাইনটা সমান কিনা, আমি এই কথাটা বুঝি নাই আসলে। ক্যালকুলেশনের প্রথম লাইনটা আমি বুঝি নাই আসলে। যাক, এনিওয়ে, তাহলে আজকে আমরা 10টি ম্যাথ করলাম। ওকে, নেক্সটে আমরা আরো 10টি ম্যাথ করবো ইনশাল্লাহ, বাট বুঝে 10টা ম্যাথ করলে কি এনাফ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের ক্লাস নিয়ে আর কোনো কোয়েশ্চেন? নূর হোসেনের উত্তরটা দিব। আগের ম্যাথটায় পিথাগোরাসের সূত্র দিয়ে, মানে ব্যাপারটা হলো কনসেপ্টটা আপনি ক্লিয়ার, আপনি এখন কিভাবে করবেন আপনি ভালো জানেন, আপনি কিভাবে ম্যাথ করবেন আপনি ভালো বলতে পারবেন। 2 আমি পাই 2 স্কয়ার 4 পাই বলছি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। 4 পাই মানে আমাদের যেহেতু আপনাকে এটা এমসিকিউ কোয়েশ্চেন। ওকে, আপনি ম্যাথটা এইভাবে রাখতে পারবেন, 4 পাই মাইনাস 8, 4 পাই মাইনাস 8 কিন্তু আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নাই। আর যেহেতু আপনি কনসেপ্টটা ক্লিয়ার, এবার আপনি চাইলে যে কোনোভাবে কিন্তু ম্যাথটি করে ফেলতে পারবেন। সমান চিহ্নের দুই পাশ সমান,
ভাই আমি বাংলাদেশি, বাংলায় কথা বলেন না। এনিওয়ে, তাহলে হোপফুলি আজকে ক্লাসে কোনো প্রবলেম নাই, আমরা প্রত্যেকটা ম্যাথ ইন্ডিভিজুয়ালি বুঝতে পেরেছি। এক ক্লাস আমাদের আর দুবার করতে হবে না ইনশাআল্লাহ। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আপনি ইজিলি পারবেন। একটা ব্যাপার ভালো করে বুঝতে হবে, ম্যাথে ভালো করে বুঝেন, ম্যাথে শুধু ভালো হলেই হবে না, ম্যাথে শুধু ভালো হলেই হবে না, হতে হবে তুখোর। ভালো হলেই হবে না, হতে হবে তুখোর, ওকে, হতে হবে তুখোর। আদারওয়াইজ কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না, মাইন্ডেড। ওকে ফাইন, আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সকাল 11টায় বৃত্ত নিয়েই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফল বিয়োগ করা যায়, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।